21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় এবার সর্বোচ্চ আদালতেও খালাস পেলেন তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ ৪৯ আসামির সবাই। তারা কেউই আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত ছিলেন না। হাইকোর্টের রায় বহাল রেখে তাদের সবাইকে নির্দোষ ঘোষণা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হয় ২৪ জন, আহত প্রায় ৩০০। ওই ঘটনার ২ মামলায় বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন সাজা দেয়। গত বছর ডিসেম্বরে সবাইকে খালাস দিয়ে মামলা পুনঃতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ সব আসামিকে খালাস দেন। মামলা পুনঃতদন্তে হাইকোর্টের আদেশও বাতিল করা হয়েছে। নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, জঙ্গি নেতা মুফতি হান্নানকে দীর্ঘ সময় আটকে রেখে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। অন্য মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামির কেবল স্বীকারোক্তির ভিত্তিতে সব আসামিকে দণ্ডিত করা সঠিক হয়নি। একই ম্যাজিস্ট্রেট একদিনে 3টা কনফেশন রেকর্ড করেছেন, যার প্রতিটা কনফেশন 36 পৃষ্ঠার। আদালত সেটাও বলেছেন যে এটি আইন দ্বারা কখনো স্বীকৃত নয়। এখন যদি কেউ জেলে থাকে তাদেরকে যেন ইমিডিয়েটলি রিলিজ করা হয়, আর একটা অ্যাডভান্স অর্ডার ইস্যু করে দিচ্ছেন। আপিল করতে না পারলেও তারেক রহমান সহ কয়েকজন আসামি খালাস পেয়েছেন। বিএনপির আইনজীবীরা বলছেন, তারেক রহমান নির্দোষ ছিলেন, এই রায়ে তা প্রমাণ হয়েছে। আইবি রহমান সহ যারা আনফরচুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রিভিউ আবেদন করার বিষয়ে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আদালত। আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ কি তথ্য আছে এ বিষয়ে আপনার কাছে জানাবেন আমাদের। দেখুন, আপনাকে ধন্যবাদ। আজকে পুরো আদালত জুড়ে, শুধু সুপ্রিম কোর্ট না, বাংলাদেশের অন্যান্য আদালত জুড়ে খুব আলোচনায় যে মামলাটি আছে, বাংলাদেশের অন্যতম একটি বড় মামলা, এবং যেই মামলায় রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকেই জড়িয়ে আছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ, সেই মামলার সর্বোচ্চ আদালতের রায় হয়েছে। এই প্রশ্ন সহ অন্যান্য প্রশ্নের উত্তর জানবো। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন সুপ্রিম কোর্টের এই মামলার অনেক আসামির আইনজীবী এবং বাংলাদেশের অন্যতম ফৌজদারি আইন বিশেষজ্ঞ সিনিয়র আইনজীবী SM শাহজাহান। স্বাগত জানাচ্ছি আপনার কাছে। শুরুতেই একটু জানতে চাইব যে হাইকোর্ট ডিভিশন যেটি খালাস দিয়েছিল সবাইকে অ্যাপিলেট ডিভিশন অব্যাহত রেখেছে, এই গ্রাউন্ডটা আসলে কি? 49 আসামি সবাই খালাস পেল, ঠিক কেন? দেখুন, একটা মামলায় সাজা দিতে হলে এভিডেন্স লাগে, আর খালাস তখনই পায় যখন দেখা যায় যে পর্যাপ্ত সাক্ষ্য এই মামলায় নাই। তো এই মামলার তদন্ত যেটা হয়েছে দীর্ঘদিন 2টা স্টেজে, 2004-এর ঘটনার পরে প্রথম চার্জশিট হয় 2008-এ, এখানে 4 বছর 5 বছর। তারপরে আবার এটা ফার্দার ইনভেস্টিগেশন বা রিইনভেস্টিগেশন, সেটা 2011-তে 2009-এ আপনার অর্ডার হলো, সেখানে সেকেন্ড চার্জশিট আসলো 2011-তে। এই 2 বছর, আগের 5 বছর, এই 6-7 বছর যে তদন্ত হয়েছে, এই টোটাল তদন্ত পিরিয়ডে আমরা যেটা দেখব সেটা হলো যে মুফতি হান্নান সহ যে সমস্ত আসামিরা, তাদেরকে আপনার রিমান্ডে নিয়ে তাদের কাছ থেকে কনফেশন আদায় করা ছাড়া আর কোনো সাবস্টেন্টিভ কোনো এভিডেন্স এই মামলার এই দীর্ঘ তদন্তকারী কর্মকর্তারা বের করে, মানে তারা পায়নি বা তারা কালেক্ট করতে পারেনি। তাই যদি হয়, সেখানে হাইকোর্ট ডিভিশনের অবজারভেশন যেটা ছিল সেটা হলো যে আপনার কনফেশনাল স্টেটমেন্টকে দিয়ে যদি কাউকে সাজা দিতে হয়, তাইলে ওই কনফেশনটা ভলান্টারি হতে হবে এবং সত্য হতে হবে, ট্রু হতে হবে, স্বেচ্ছা এবং সত্য, ভলান্টারি অ্যান্ড ট্রু। কাজেই এই মামলায় আপনার দেখা গেছে যে একটা কনফেশন পাওয়া যাবে না যেটা ওই আসামিকে রিমান্ডে নিয়ে আপনার তারপরে এনে করানো হয় নাই। একটা প্রশ্ন এখানে, মুফতি হান্নান যার স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর আসলে এই মামলার ভিত্তিটায় দাঁড়িয়েছিল, যেটা ছিল, তিনি ওই জবানবন্দি প্রত্যাহার করেছিলেন তার মৃত্যুদণ্ড কার্যকরের আগে, কিন্তু সেটি নাকি প্রত্যাহার করা হয়নি, এরকম? না, প্রত্যাহার করার দরখাস্ত উনি দিয়ে গিয়েছেন। তো
তো দরখাস্ত যদি দিয়ে যায়, আসামির আমাদের আইনে এমন কিছু নাই যে সাথে সাথে ম্যাজিস্ট্রেট সাহেব অর্ডার লিখবেন প্রত্যাহার হইল। নো, এটা হলো যে কেউ যদি রিট্রাকশনের প্রেয়ার দেয়, প্রত্যাহারের প্রেয়ার দেয়, ওটা রেকর্ডে থাকবে। বিচারের সময় এটা মাননীয় আদালত দেখবেন যে এটার গুণগত মান কতটুকু কি। তো মুফতি হান্নান সাহেবের প্রথম যে কনফেশন, এই কনফেশনটা উনি আপনার রিট্রাক্ট করেছেন। এরপরে সেকেন্ড কনফেশন যেটা, এই সেকেন্ড কনফেশনটাও দেওয়ার পরে ওনার ওই যে সিলেটের আনোয়ার চৌধুরী সাহেবের উপরে গ্রেনেড অ্যাটাকের যেই মামলা, ওই মামলাতে ওনার ফাঁসি হলো। ওই ফাঁসি কার্যকর হওয়ার আগে উনি সেকেন্ড কনফেশনও রিট্রাক্ট করে গিয়েছেন, এবং এই সেকেন্ড কনফেশনেই উনি মেনলি আপনার তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তাদেরকে জড়িয়েছিলেন। দেখুন, আমাদের আরো কিছু প্রশ্ন হচ্ছে, যেমন ধরেন এই মামলায় হাইকোর্ট ডিভিশন থেকে বলা হয়েছিল পূর্ণাঙ্গ রায়ে যে পুনঃ তদন্তের একটি আদেশ সেখানে ছিল হাইকোর্ট ডিভিশনের পূর্ণাঙ্গ রায়ে, সেটিকেও আজকে আমরা দেখলাম যে প্রধান তদন্ত না, হাইকোর্ট ডিভিশন যেটা বলেছিল সেটা হলো যে এই মামলাটা যেহেতু কোনো আসামির বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা একটা হিনিয়াস অফেন্স, 24 জন মানুষ এই মামলা মানে এই ঘটনায় মারা গেছে। কাজে এই বিষয়টা হোম মিনিস্ট্রিকে ডিরেকশন দিয়েছিল হাইকোর্ট ডিভিশন যে এটা আপনারা প্রপারলি আপনারা ইনভেস্টিগেশন করার জন্য হাইকোর্ট ডিভিশন বলেছিল। কিন্তু আজকে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় আমাদের শর্ট ওয়ার্ডার যেটা পরে শুনালেন, সেই ওয়ার্ডারে আমরা যেটুকু বুঝলাম, পূর্ণাঙ্গ রায় তো এখনো আমরা পাইনি, সেটা হলো যে একটা মামলার তদন্ত হবে কি হবে না এটা রাষ্ট্রের অন্য অর্গানের ব্যাপার, এটা জুডিশিয়ারির বিষয় না। এবং এই বিষয়টা নিয়ে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে ম্যাটারটা হয় নাই। সুপ্রিম কোর্টে যেটা হয়েছে সেটা হলো যে যাদেরকে বিচারে আনা হয়েছে তাদের খালাসের বিষয় বা তাদের দণ্ড থাকবে কি থাকবে না এটার বিষয়। এটার উপরে আমি যেটুকু অনুধাবন করলাম বা যেটুকু বুঝলাম, তাতে আমাদের অ্যাপেলেট ডিভিশনের যেই অবজারভেশন সেটা হলো যে যারা আমাদের সামনে আছে এদের বিষয়টা কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই, দ্যাট উই হ্যাভ টু লুক। বাট মামলার তদন্তের বিষয় কি হবে, এটা রাষ্ট্রের তো 3টা অঙ্গ, এটা আপনার এক্সিকিউটিভ বলেন, জুডিশিয়ারি অ্যান্ড আপনার লেজিসলেটিভ। তো এটা আমরা জুডিশিয়ারি যেন এটা নির্বাহী বিভাগের দায়িত্ব। একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনারা ব্যাখ্যা দিয়েছেন, আবার একটু আপনার কাছে ডিটেল জানতে চাইবো যে এখানে অনেকে নন অ্যাপিলিং ছিলেন, যারা আসলে সময় মতো আপিল করতে পারেননি, তারেক রহমান সহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, অর্থাৎ তারা আপিল করেননি, তারা এই আপিলের অংশ ছিলেন না, কিন্তু তারা খালাস পেলেন কিভাবে? হানিফ পরিবহনের মালিক জানি, হ্যাঁ, এটা ওনারা খালাস পেয়েছেন এভাবে, সেটা হলো যে ওনারা যদিও আপিল করতে পারেননি, বাট আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি, সেটা হলো যে একটা কেস যদি অ্যাজ এ হোল কারো এগেনস্টেই প্রমাণ না হয়, সেক্ষেত্রে যারা আপিল করতে পারেননি তাদের বিষয়টা, যদিও তাদের আপিল নাই কিন্তু এভিডেন্সগুলো তো কোর্টের সামনে আছে, কোর্ট যদি মনে করেন যে না এই এভিডেন্স দ্বারা তাদেরকেও সম্পৃক্ত করা যায় না, সেক্ষেত্রে নন অ্যাপিলিং অ্যাকিউজডকেও বেনিফিট দেওয়া যায়। এটা আপনার বিভিন্ন দেশের আমাদের যেই জাজমেন্ট ল যেটা বা সাইটেশন যেটা, এটা থেকে আমরা দেখিয়েছি এবং এটা দেয়ার লর্ডশিপস হ্যাভ বিন কনভিন্সড, এবং ওনারা বলেছেন যে না, তাদের যে হাইকোর্ট ডিভিশন যে বলেছিল যে নন অ্যাপিলিং অ্যাকিউজডরাও এই খালাসের বেনিফিট পাবে, এটা আমরা মেনটেন করলাম। বিএনপির আইনজীবী যারা ছিলেন তাদের প্রতিক্রিয়া আমরা দেখেছি, তারা বলেছেন যে তারেক রহমান এই মামলায় শুরু থেকে তারা বলেছেন যে তিনি নির্দোষ। আজকে সর্বোচ্চ আদালতের রায়েও সেটি প্রমাণিত হলো যে তিনি সহ যাদেরকে মিথ্যা দ্বিতীয় যেই চার্জশিটে জড়ানো হয়েছিল। একটু জানতে চাইব যে তারা মূল যে জায়গাটি বলেছেন যে আওয়ামী লীগ সরকার আসলে এইটার মূল তদন্তটা ঠিকমতো করেননি এবং তারা সঠিক বিচার আসলে চাননি বলেই আসল যারা কালপ্রিট বা যারা অপরাধী তারা পার পেয়ে গেছেন, কারণ বাকিরা তো খালাস হয়ে গেলেন। আপনি একমত কি? দেখুন, আমি রাজনীতি করি না, রাজনৈতিক কোনো ভাষ্য আমার নেই। আইনজীবী হিসাবে, আইনের ছাত্র হিসাবে আমি যেটা বুঝি সেটা হলো যে আপনার এগেনস্টে এভিডেন্স কি আছে। এখন মুফতি হান্নানের ওই কনফেশন ছাড়া জনাব তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো কিছু নাই। তো যদি না থাকে, যদি এভিডেন্স না থাকে, তাহলে উনি খালাস হবেন, এবং ওই যে খালাসের বেনিফিটটা ওনাকে দেওয়া হয়েছে, এটা তো কোর্ট যথাযথভাবে এটা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলাদেশের অন্যতম ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস এম শাহজাহান, তিনি সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের। আর এই যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সর্বোচ্চ আদালত থেকে 49 আসামি কেন খালাস পেলেন, কোন গ্রাউন্ড থেকে খালাস পেলেন, নন অ্যাপিলিং পার্সনরা কিভাবে খালাস পেলেন, সব সবিস্তারে তুলে ধরেছিলেন তিনি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার বিষয়ে কথা বলছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, এবং তার সাথে আলাপচারিতায় ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।